কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে দেবেন কথকতার আগামী সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা সবাই শুনছেন কথকতা। কথকতার নতুন গল্পের আসরে আজকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ কথকতার আসরে আপনারা শুনবেন লেখক ওহি বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে একটি ভিন্ন স্বাদের, বলা ভালো নতুন স্বাদের একটা নতুন গল্প। আজ আপনারা শুনবেন ওহি বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে ইতিরাফ। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন কথকতার আজকের বিশেষ নিবেদন, ওহি বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে ইতিরাফ। সে আসছে, সময় হয়ে এলো। সে আসছে, আমি জানি। আমাকে আমাকে যেতে হবে বাকিদের মতো। আমার আমার বয়স 32-33-এর আশেপাশে। আশেপাশে বললাম কারণ বয়সের কোনো প্রমাণপত্র আমার কাছে নেই। গুনতে জানি না ভালো, লিখতে পড়তে শিখেছিলাম নিজের আগ্রহে। পড়তে জানতে আমার ভালো লাগতো, সেইটুকুই আমার নিয়তিকে আজ এই রাতে এনে দাঁড় করিয়েছে। আমি মারা যাওয়ার পর এই ক্যাম্প যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে এই কাগজগুলো তার সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিংবা যদি কারোর হাতে পড়ে, তাহলে সে বিশ্বাস করবে না একজন আফগানি গেরিলা যোদ্ধার পক্ষে এমন কিছু লেখা সম্ভব। ভাববে ড্রাগের নেশা বা অন্য কিছু। আমি জীবনে একবারই আমার এক সহযোদ্ধা বন্ধু কাদিরের ঝোলাঝুলিতে ড্রাগ নিয়েছিলাম। মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবীটা একটু একটু করে গলে যাচ্ছে। তারপর থেকে আর কখনো ও জিনিসের দিকে হাত বাড়াইনি। যাকে আমার হাতে বেশি সময় নেই। ডাক আসার আগে যতটা সম্ভব বলে যেতে হবে। কার কাছে বলতে হবে, কেনই বা বলতে হবে,
এসব কিচ্ছু জানি না, হয়তো নিজের কাছেই। এটা 2021 সালের ডিসেম্বর মাস। অগাস্টের মধ্যেই আমরা গোটা দেশ দখল করেছিলাম। আমাদের অদেখা কর্তারা রেডিও মারফত খবর দিলেন আমেরিকান সৈন্যবাহিনী দেশ থেকে সরে যাচ্ছে, প্রেসিডেন্ট কাহানি পাল্টেছে। গোটা দেশটা আমাদের হাতের মুঠোয়। এ কথা ভেবে আমার আনন্দ হয়নি বলবো না, এই সময় মিথ্যে বলতে নেই। সেপ্টেম্বর মাসের দিকে আমরা আমাদের দলটা শহর ছেড়ে ধীরে ধীরে উত্তরের গ্রাম সীমান্তের দিকে এগোতে শুরু করলো। আফগানিস্তানের উত্তর সীমায় উজবেকিস্তান, তাজিকিস্তান এইসব দেশ। হাত কাঁপছে, অথচ এই অবস্থাতেও আমায় লিখতেই হবে সেই সৌন্দর্যের কথা, যে একবার রুক্ষ ঘাসে ঢাকা পাথুরে পাহাড় আর দিগন্ত বিস্তৃত ধূধু মালভূমির সৌন্দর্যকে ভালোবেসেছে। সূর্যাস্ত দেখে তার প্রেমে পড়েছে। সে কোনোদিন সেসব দৃশ্য ভুলতে পারবে না, ভোলা সম্ভবই নয়। সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু নিচু শক্ত মাটি, বেশ দূরে এক একটা গ্রাম। মাঝে মাঝে দেখা হয়ে যেত এক একটা যাযাবর কুচি দলের সঙ্গে। আমার আমার অবাক লাগতো এদের এদের জীবনযাপন দেখে। একদল বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে। এদের চলার যেন শেষ হয় না। অবশ্য এক অর্থে আমরাও তো সেই জীবনই বেছে নিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের তলায় আগুন জ্বালিয়ে বসতাম। যখন দরকার হতো যাযাবরদের কাছ থেকে জিনিসপত্র নিতাম, যা পেতাম না তার জন্য গ্রামে হানা দিতাম। মানুষ মারাটা আমাদের ট্রেনিং এর অন্তর্গত ছিল। একবার একটা গ্রামের মানুষজন রুখে দাঁড়ানোয় আমাদের দলের 15 জন লোক মিলে একটা 12 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করল। মেয়েটাকে আলাদা করে খুন করার দরকার ছিল না, এমনিতেই মরে গেছিল। তবু গ্রামে আগুন লাগানোর আগে গেঁথে দেওয়া হলো ঠান্ডা শক্ত বেয়োনেট ছুরি। মোমের মতো নরম ছোট্ট শরীরটা বার কয়েক কেঁপে উঠে
স্থির হয়ে গেল। না, আমি আমি ওই দলে ছিলাম না, কিন্তু ওদের সঙ্গে ছিলাম। বাধা দিলে এতে কি আমার পাপ হয়েছে? আশ্চর্য, পাপ পুণ্যের কথা তো আগে কখনো মাথায় আসেনি। আজ হঠাৎ কেন এসব ভাবছি জানি না। এই স্বীকারোক্তি নিশ্চিতভাবেই দীর্ঘতর হতো, কিন্তু খালেদ এর থেকে বেশি লেখবার সুযোগ পায়নি। তার লেখা অসম্পূর্ণ থেকে গেছিল। ভোঁতা পেন্সিল থেমে গেছিল একটা যন্ত্রণাক্লিষ্ট আর্ত চিৎকারের মধ্যে দিয়ে। অথচ ভেবে দেখুন অন্তরের কথা, নিজের গর্ব, গ্লানি, প্রেম, ঘৃণা প্রকাশ করবার অধিকার আমাদের সকলের আছে। মারা যাওয়ার আগে খালেদ বোধহয় স্বর্গের হুর অথবা মধু আর দুধের নদীর স্বপ্ন দেখেনি। দেখলে অমন তীব্র গ্লানি বোধ তাকে ঘিরে থাকত না। আমি কিভাবে জানলাম? সাহিত্যবেত্তারা বলেন আমি সর্বজ্ঞ। আমি শুধু দেখে যাই আর গল্পটা বলে যাই নিরাসক্তভাবে। অথচ যখন দেশ ছেয়ে যায় বিপ্লবে, নীরব দেওয়ালগুলো চিৎকার করে বিদ্রোহের সাক্ষ্য দেয় দেওয়াল লিখনের জবানবন্দিতে, খালেদের শেষ ইচ্ছে আমি পূরণ করব। গল্পটা আমি বলবো। জোনাকড়ি আফগান গেরিলার এই দলটার দলপতি হল ফারজাদ। ওদের সঙ্গে কয়েকটা কার্বাইন আর AK-47 রাইফেল। এগুলো আমেরিকান। সৈন্যরা যখন দেশ থেকে সরে যায় তখন পরিত্যক্ত এয়ারবেসে বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পড়েছিল। গেরিলা সৈন্যরা সেসব দখল করে। এছাড়া প্রত্যেকের কাছে নিজস্ব আফগান ছুরি আছে। ফারজাদের কোমর থেকে ঝুলছে অন্যরকম একটা ছোড়া, আকারে একটু বড়। আফগান ভাষায় একে বলে খায়বার। 1.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া। হাতলটা ভারী অদ্ভুত, কোনো জন্তুর হাড় ঘষে ঘষে বানানো। তার সঙ্গে শুকনো কিসের চামড়া দিয়ে বাঁধা শক্ত বাঁকানো নখ সমেত পাখির পাঞ্জা। ফলায় বাঁটের কাছটায় পাতলা সোনার পাতের ওপর ফুল লতার নকশা। এই ছোড়াটাই দলপতির চিহ্ন। কয়েকটা গ্রাম লুট করার পর ওরা ক্রমশ উত্তর পূর্বের দিকে যাচ্ছে। উদ্দেশ্য বলতে সেরকম কিছুই নেই, কেবল দেশের সাধারণ মানুষের মধ্যে যাতে ভয়টা ছড়িয়ে থাকে। সাহস দানা বাঁধতে আরম্ভ করলেই মুশকিল। প্রত্যেকটা গ্রাম লুট করার পর গ্রামের প্রধান বা সবচেয়ে শক্তিশালী সমৃদ্ধশালী লোকের বুকে ফারজাদ ওই খায়বারটা বসিয়ে দেয়। অন্যদের কাছে এই কাজের মানে কাজ শেষ হলো। একদিন খালেদ ফারজাদের কাছে এসে জিজ্ঞেস করল, ছুরিটা একবার দেখতে পারি? ফারজাদ খুব সন্দিগ্ধ চোখে খালেদের দিকে তাকালো। বোধহয় ওর মনের ভাবটা আঁচ করতে পেরেই তরল হেসে খালেদ বলল, চিন্তা করো না, এটা দিয়ে তোমায় আক্রমণ করব না, নিয়ে পালানোর চেষ্টাও করব না। ফারজাদের মুখের ভাব অনেকটা নরম হয়ে এলো। বলল, কাউকে বিশ্বাস নেই। তুমি যখন দেখতে চাইছো দেখো, তুমি পড়াশোনা জানা লোক। তীরের মতো সোজা ছুরিটার ফলা আয়নার দীপ্তিতে ঝিকিয়ে উঠছে। এখন দুটো মানুষের ছায়া পড়েছে তাতে। এত পাতলা অথচ মজবুত ফলা খালেদ কখনো দেখেনি। ভালো করে তাকাতে দেখা গেল কিছু যেন লেখাও আছে ওটার উপর, কিন্তু ধুলো, রক্ত আর সময়ের ক্ষয়ে অস্পষ্ট হয়ে গেছে। বাঁটটা খসখসে, চওড়া,
গাধার পায়ের হাড়। কোন পাখির থাবা এটা বোঝা যাচ্ছে না। অনেক পুরনো হলেও চামড়াটায় সরীসৃপের আঁশ বোঝা যায়। এটাও চেনা যাচ্ছে না। যদি চিনতে পারতো তাহলেও বুঝতো সেটা সাপের চামড়া। অবাক ভাবটা কাটিয়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে বলো তো? বেপরোয়া হাসি নিয়ে ফরজাদ বলল, তখন এই দল তৈরি হয়নি। কাবুলের একটা মিউজিয়ামের স্টোর রুমের কোনায় এই ছুরিটা পেয়েছিলাম। 4টে সিকিউরিটি গার্ডকে কুপিয়েছিলাম এটা দিয়ে সেদিন রাতেই। হাসির সঙ্গে ফরজাদের কালচে দাঁত বেরিয়ে এলো। খুব সাবধানে ছুরির ওপর লেখা হরফগুলো পেন্সিল দিয়ে কাগজে নকল করে নিল খালেদ। কিছু বুঝতে পারলে নাকি? কয়েক সেকেন্ড অপেক্ষা করে মিথ্যে বলল, না, এটা কোনো অজানা কাফের দেশের ভাষায় লেখা। তারপর ফরজাদের চোখে চোখ রেখে আশ্চর্য শান্ত কণ্ঠে খালেদ জিজ্ঞেস করল, ছুরিটা তোমায় কিছু বলে না? ফরজাদের মুখটা মিয়ে গেল। বলবে? ছুরি আবার কি বলবে? কিছু চায় না? না না, গোটা চাঁদ উঠলে রক্ত চায়, ঠিক? তুমি তুমি কিভাবে? সাবধানে থেকো ফরজাদ, নিজেকে সামলে রেখো। ফরজাদ এতই হতভম্ব হয়ে গিয়েছিল যে খালেদ বেরিয়ে যাওয়ার সময় ও আর কিছু বলতে পারল না। তাঁবুতে ফিরে নকল করা শব্দগুলোর দিকে দেখতে দেখতে খালেদের মনে পড়ছিল বাবার কথা। বাবা মৌলবী হলেও হাদিস কুরআন শরীফের বাইরে নানা বিষয়ে তার আগ্রহ ছিল। পাস্ত, আরবি পুঁথি তো বটেই, আরো নানা রকম পুঁথি ছিল তার সংগ্রহে। পালি সংস্কৃত পুঁথি ছিল কয়েকটা। ইতিহাস পড়াতে গিয়ে বাবা বলেছিলেন, অনেক বছর আগে আফগানিস্তান ছিল হিন্দু আর বৌদ্ধদের দেশে। এই অক্ষরগুলো পালি, কিন্তু চেনা পালি ভাষার মতো নয়। আঁকা বাঁকা হরফে মন্ত্রের মতো একটা সাবধান বাণী। লেখাটা ঠিক কত পুরনো সেটা আন্দাজ করে মাথা ঘুরে উঠল। রাতে ঘুমের মধ্যে স্বপ্নের ভেতর খালেদ দেখল মরুভূমির দিগন্ত বিস্তৃত বালিতে চিকচিক করছে পূর্ণিমার নীল আধার। একজন পথিক উদাসভাবে হেঁটে চলেছে। তার পরনে ঝোলা পোশাক। হঠাৎ একটা ছায়ামূর্তি যেন বালি ফুঁড়ে উদয় হল। তার হাতে সেই চকচকে ছুরিটা। ছায়ামূর্তি ছুরিটা আমূল গেঁথে দিল পথিকের পিঠে। মৃত্যুকে উপলব্ধি করেও মানুষটা কোনো প্রতিরোধের চেষ্টা করল না। নিথর হয়ে গেল কয়েক মুহূর্তে। ছায়ামূর্তি সেই বালির উপরে বসে পথিকের পরনের বেশবাস খুলে ফেলল। চকচকে ছোড়া দিয়ে মাংস কেটে টুকরো টুকরো করতে শুরু করল। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করছে খালেদ। ঠিক সেই সময় বিভৎস একটা শব্দ করে বাজ পড়ল ঠিক ছুরিটার উপর। ঘুম ভেঙে গেল। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি নেমেছে। পরের কয়েকটা দিন খালেদের মনে ছিল না ছুরিটার কথা, কিংবা বলা যায় একরকম জোর করেই সচেতন ভাবনা থেকে সরিয়ে দিতে চেয়েছিল এসব। দেশ একবার দখল করা হয়ে গেলে গেরিলা যোদ্ধার জীবনও থিতিয়ে পড়ে। 4টে দিন আর 3টে রাত্রি পেরিয়ে যে গ্রামে ওরা পৌঁছল, তার সীমানায় বিশাল তুঁত গাছের বন। শরতের শেষে পাতা ঝরতে আরম্ভ করেছে। হঠাৎ দেখলে মনে হয় বহু মানুষ একসাথে ঊর্ধ্ববাহু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। বোঝা যায় এই বনকে কেন্দ্র করেই গ্রামের মানুষের রুজি রোজগার। আফগানিস্তানের অনেক জায়গায় এই ধরনের বন দেখা যায়।
তুঁত গাছের পাতা রেশম পোকার খাবার। বুড়ো গাছের কাঠ দিয়ে তৈরি হয় রবার। কয়েকশো বছর ধরে এদেশের নাম পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে রবারের জন্য। দলে কেউই ঘোড়া বা খচ্চর জাতীয় প্রাণী ব্যবহার করে না। দলপতির নির্দেশ, অভিযানে যাওয়ার সময় শরীরকে আয়েশি হতে দিলে চলবে না। নিজের জিনিস এবং অস্ত্র নিজেকেই বহন করে নিয়ে যেতে হবে। তাতে করে যেমন সবার সহ্য শক্তি বাড়বে, তেমনি নিজের কাজ নিজে করে নেওয়ার মানসিকতা তৈরি হবে। কয়েকদিন টানা পরিশ্রম করে সবাই অসম্ভব ক্লান্ত। বনের ধারের তাঁবু ফেলে ঘুমানোর সিদ্ধান্ত হলো। সম্পূর্ণ মৌন হলেও মানুষের উপস্থিতির একটা নির্দিষ্ট ভার আছে, বিশেষত একসঙ্গে যদি অনেক মানুষ থাকে। ঘুমন্ত মানুষ স্বপ্নের মধ্যেও তা অনুভব করতে পারে। হয়তো সেই কারণেই পরদিন সকালে প্রায় একসঙ্গে সকলের ঘুম ভাঙল। আর এক আশ্চর্য দৃশ্যের সম্মুখীন হয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল দলের প্রত্যেকে। কিছু দূরে নীলচে সাদা পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা দাড়ি গলা ছাড়িয়ে ঢলে পড়েছে বুকের ওপর। চোখ বন্ধ করে কিছু প্রার্থনা করছেন। তাকে ঘিরে প্রায় 150 জন বিভিন্ন বয়সের নরনারী নিশ্চলভাবে হাঁটু মুড়ে বসে আছে নমাজ পড়বার ভঙ্গিতে। এটা ঘটছে তাঁবুগুলোর ঠিক সামনে। এতগুলো প্রাণী যেন পাথরে গড়া সারসার নির্বাক মূর্তি। কারুর হাতে অস্ত্র নেই, এমনকি একটা লাঠি পর্যন্ত নেই। একটু পরে গ্রামের মানুষ প্রার্থনা শেষ করে চলে গেল। বৃদ্ধ নিশ্চিত পদক্ষেপে তাঁবুগুলোর সামনে এসে দাঁড়ালেন। আকাশের দিকে মাথা উঁচু করে কিছু প্রার্থনা করলেন। সেই মুহূর্তে হয়তো মহাবিশ্বের কাছে কিংবা এমন কোথাও এমন কোনো গন্তব্যে পৌঁছে দিতে চাইলেন নিজের চেতনাকে, যা অসংখ্য গাণিতিক সেটের সম্ভাব্যতা, স্বর ও ব্যঞ্জনের ব্যারিকেড, ইতিহাসের সত্য ও মিথ্যা, আলো অন্ধকারের থই থই সাগরে স্বপ্ন এবং মৃত্যু, বাস্তব এবং জীবনের ঢেউয়ের মাথায় দুলতে থাকা ভাসমান এক অস্তিত্বে গিয়ে মেশে। ওই বৃদ্ধের কাছেই খালেদরা জানতে পেরেছিল এই বনের গল্প। তার কি মনে হয়েছিল গল্প বলে? মানুষের বিশ্বাসের কথা বলে একদল নরপশুকে তাদের নির্ধারিত নিয়তি থেকে সরিয়ে আনা যাবে? নাকি তিনিও বিশ্বাস করতেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ? এরা কেউ মানুষ নয়। এদের সঙ্গে অভিশপ্ত ছায়ার মতো ঘুরছে শতাব্দী প্রাচীন এক রাক্ষসে খিদে। এসব তিনি জানতেন কিনা আমি জানি না। ইসলামে আছে শরীর এবং ক্ষুধা যিনি দিয়েছেন, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা, খাদ্য যোগান দেওয়ার ভারও তারই হাতে। মানুষের মতো জিন, ফেরেশতা, এমনকি শয়তান বা ইবলিশকেও সৃষ্টিকর্তাই বানিয়েছেন। মানুষের মতো ফেরেশতারাও কখনো কখনো ক্ষুধার পরীক্ষায় অসফল হন। তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে নির্দিষ্ট কাজের দায়িত্ব নিয়ে আসতে হয়। গ্রামের এতগুলো মানুষের জীবন এই জঙ্গলের উপর, আর জঙ্গলের দায়িত্ব সেই ফেরেশতার উপর, যাকে কেউ কখনো দেখেনি, কিন্তু নির্জন দুপুরে অথবা গভীর রাতে যার অস্তিত্ব অনুভব করেছে অনেকেই। মানুষের চেয়ে অনেক বড়, অনেক ব্যাপ্ত এক অস্তিত্ব। জঙ্গলের প্রতিটা গাছের গায়ে কান রাখলে, মাকড়সার জালের গায়ে জমে থাকা শিশির বিন্দুর দিকে তাকালে বোঝা যায় সে আছে। আমরা সেসব বিশ্বাস করিনি, করার কথাও নয়। কোন যুগের গাল গল্প সব! অভিশাপের গল্প বেশিক্ষণ বলতে নেই।
অভিশাপ চলতে দিতে নেই। চলতে দিলে তা একসময় সব আলোর পথ রুদ্ধ করে দাঁড়ায়। জঙ্গলে যেদিন আগুন লাগানো হয় তার আগে ফরজাদ নিজে হাতে ওর বিশেষ ছুরি দিয়ে খুন করেছিল সেই পীড়ের মতো মায়াবী চোখের শান্ত মানুষটাকে। দেহটা ছুঁড়ে ফেলে দিয়েছিল জ্বলন্ত বনের মধ্যে। নাম না জানা গ্রামের বুড়ো ফকির মাটি পেল কিনা তাই নিয়ে কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়, হয়ওনি। মাথা ব্যথার কারণ ছিল অন্যত্র। গোটা গ্রামের সমস্ত বাড়ি ঘুরে কোনো খাবার জিনিস খুঁজে পাওয়া যায়নি। বোঝা যাচ্ছিল না খাবার জিনিস ছাড়া এরা বেঁচে থাকে কিভাবে। খুন, অত্যাচার, ধর্ষণে এতগুলো মানুষের মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি। তারপর শুরু হলো সেই আশ্চর্য প্রতিবাদ। অস্ত্রহীন গ্রামবাসীরা সমবেতভাবে শূন্যের দিকে থুতু ছিটিয়ে অভিশাপ দিতে লাগলো ফরহাদের দলের লোকেদের। তারপর সপরিবারে আত্মহত্যা করতে আরম্ভ করলো। গলার নলি কেটে, হাতের শিরা কেটে, সদ্যজাত শিশুদের মুখে তোঁত দিয়ে। মৃত্যুর অভিশাপ নয়, খিদের অভিশাপ। যে আগুন কখনো নেভে না সেই আগুনকে তারা অভিশপ্ত করে গেল। অনেক খুঁজেও যখন খাবার পাওয়া গেল না তখন গ্রামের বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। উৎকট মাংস পোড়ার গন্ধ আর ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ। এর মধ্যেই খালেদ দেখল ফরহাদ ওর কালো দাঁতগুলো বের করে অদ্ভুত হাসি হাসছে। দলের সকলকে হেঁকে সে বলল, খিদে যিনি দিয়েছেন আহার দেওয়ার দায়িত্ব তার। এই গ্রাম থেকে যখন খাবার পাইনি তাতে দুঃখ নেই। অনেক পোড়া মাংস আছে, খুব নরম মাংস, তাই খাবো। প্রথম প্রথম অনেকে না করল, কিন্তু অভিশপ্ত পেটের জ্বালা কতদিন সহ্য করা যায়। শুরু হলো নরমাংসের উৎসব। পুরুষের শক্ত উরু, শিশুর গ্রীবা, যুবতীর কোমল বুক, বাদ গেল না কিছুই। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। আদতে ভয়ঙ্কর বলছি বটে, কিন্তু যে সেই দৃশ্য দেখেনি তার পক্ষে সবটা কল্পনা করা কঠিন। পুড়ে যাওয়া বনের দিক থেকে মালভূমির গুমোট বুকে একটা দমকা হাওয়ার দাপট উঠল। সবাই ভাবল বুঝি বৃষ্টি আসবে। বৃষ্টি এলো বটে, তবে সাধারণ বৃষ্টি নয়। অজানা কালো তরল ঝরতে লাগলো এতগুলো মানুষের মাথায়। ছাই, বিকট ছাইয়ের গন্ধ। একটু একটু করে বদলে যাচ্ছে সবার চোখের দৃষ্টি। যারা এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ খুন করেছে তারা একে অন্যের চামড়া ছাড়িয়ে নেওয়া আরম্ভ করলো খালি হাতে। ফরজাদ ততদিনে একটা বিভৎস দানবে পরিণত হয়েছে। তার গায়ে যে হাত দিতে গেল সেই মরল। নিজের মৃত্যুর কয়েক মুহূর্ত আগে খালেদ দেখতে পেয়েছিল জ্যান্ত অবস্থায় ফরজাদ নিজের পেট কেটে নিজের নাড়ি ভুড়ি বের করে মুখে পুড়ছে। কালো দাঁত দিয়ে নিজের দেহাবশেষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই দানব। খালেদ ছুরিটা নিয়ে আকাশের দিকে তুলে প্রার্থনা করেছিল, আগুন দাও খোদা, তোমার পবিত্র আগুনে আমার সমস্ত গ্লানির সঙ্গে এই মূর্তিমান পাপের পঙ্কিলতাকে জ্বালিয়ে শুদ্ধ করে দাও। তোমার পবিত্র ক্রোধে জ্বলে পূর্ণ হোক সকলে। কয়েক মুহূর্ত পরে কর্ণভেদী শব্দে পর পর বাজ পড়ে। কারোর চিহ্ন খুঁজে পাওয়া যায়নি আর।
মৃত্যুর আগে খালেদ জেনেছিল এই পৃথিবীতে এমন কিছু পাপ অন্ধকারের অস্ত্র থেকে জন্ম নেয় যার কোনো তওবা হয় না, ক্ষমা হয় না, যতদিন না আত্মগ্লানির আগুন সবটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এতক্ষণ কথকতার আসরে আপনারা শুনছিলেন ইতিরাব, রচনা ওহি বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। বিশেষ একটি ভূমিকায় আমার সঙ্গে অভিনয় করলেন রক্তিম। শব্দ সংযোজনে ছিল ঝিনুক। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা রাজর্ষি। প্রচ্ছদ নির্মাণ সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন কথকতার আগামী পরিবেশনার আপডেট সবার আগে পেতে। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে কথকতার আগামী আসরে আরও একটি নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনবেন কথকতা। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।